হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেটা হচ্ছে আমার নানা আর আমার একটি খেলার গল্প। আমার নানা এ বয়সেও না খুব মজা করে খেলতে পারে। তো চলো আর দেরি না করে কীভাবে হতো সেই খেলাটা তাহলে তোমাদেরকে আমি শোনাচ্ছি। অবশ্যই বলে নেই, আমার গল্প যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমি ছোটোবেলা থেকেই আমার নানা নানির বাড়িতে বড় হই। আমার বাবা মা ছিলেন না। আমার জন্মের পরপরই তারা রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চলে যায়। সেই সুবাদে আমার বাবা খুবই ভালো ঘরের একটি ছেলে ছিল, কিন্তু তার বাবা মা বৃদ্ধ ছিল, মানে আমার দাদা দাদি বৃদ্ধ ছিল, এজন্য আমার দায় দায়িত্ব নিতে পারতেন না। কিন্তু আমার নানা নানি মধ্যবর্তীর ঘরের হলেও তারা খুবই স্ট্রং ছিল। আমার দাদা দাদির তুলনা অনুযায়ী বয়সের তুলনায় তাদের বয়স খুবই কম ছিল। তো দাদা দাদি বৃদ্ধ, নানা নানি স্ট্রং ছিল, এই জন্য আমি নানা নানির কাছে থেকেই বড় হই। আমার নানি আমাকে খুবই টেক কেয়ার করে এবং আমাকে স্কুলে নিয়ে যেত, নিয়ে আসতো, কোচিংয়ে নিয়ে যেত, নিয়ে আসতো। আমি নাচ শিখতে খুবই বাসতাম, এই জন্য আমাকে নাচের একাডেমিতেও ভর্তি করে দিয়েছিল। তো আমার নানি আমাকে সঙ্গে করে নিয়ে যেত, নিয়ে আসতো। তো এভাবে দেখতে আমি অনেক বড় হয়ে গেছি। আমি ক্লাস 9-এ পড়ছি, প্রায় শেষ পর্যায়ে। যাই হোক, 9-এর পরীক্ষা শেষ করলাম। করার পরে আমি 10-এ উঠে গেলাম। যাওয়ার পর আমার নানু অসুস্থ ছিল, ডাক্তারের কাছে গেল। আসার সময় আরও রোড অ্যাক্সিডেন্টে করে নিল। নেওয়ার পরে তো অসুস্থের মধ্যেই আরও অসুস্থ। এটা নিয়ে অনেক ভোগান্তি ভুগতে হয়েছে। নানাকে অনেক দৌড়াদৌড়ি করেছে, মন মানসিকতা একদমই ভালো ছিল না। তো এভাবেই 3 মাস হাসপাতালের ঘানি টেনে আমার নানি পৃথিবী থেকে বিদায় নেয়। নানা ভিতর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে। তো যাক, নানাকে আমাকেই সামলাতে হবে, কারণ আমার মামি খুবই বজ্জাত একজন মহিলা ছিলেন। তো নানি চলে যাওয়ার পরপরই যে তারা আলাদা বাড়িতে চলে যায়। আমাদেরকে গ্রামে রেখে তারা সহজে চলে গেল। তো নানার আর আমার সংসারে খুবই কষ্ট হয়ে গেল। আমার লেখাপড়া করে সংসারে রান্নাবাড়া করা, বাড়ি সাফসাফাই করা, এগুলো নিয়ে আর কি অনেক ঝামেলায় পড়ে গেলাম আমি। তারপরও মানে সব কিছুই সামলাতাম, কারণ আমার খুবই ইচ্ছে ছিল যে আমি লেখাপড়া করে অনেক বড় হব এবং ভালো কিছু করব। যাই হোক, নানি চলে যাওয়া 3 মাস হয়ে গেল। হয়ে যাওয়ার পর মোটামুটি নানা স্বাভাবিক। নানা তখন থেকেই নেশাপানি করা শুরু করেছে, আমি ছাড়তে পারি নাই। হ্যাঁ, মাঝে মধ্যেই দেখতাম বাড়িতে অনেক রাত করে আসতেন। রাত করে খুবই নেশাগ্রস্ত অবস্থায় আসতো, রাস্তাঘাটে পড়ে থাকতো। এভাবেই আমি বেশ কিছুদিন মানে অলিগলি থেকে ধরে নিয়ে এসেছি। মাঝে মধ্যে নিজে একাই চলে আসতো, আইসা একদম নেশাগ্রস্ত অবস্থায় বিছানার উপরে পড়ে যেত, উঠানে পড়ে থাকতো। আমি টেনে টুনে কোনো মতো জুতা টুতা খুলে যে বিছানায় শোয়াই দিতাম, অথবা বাহিরে থাকলে বালতি ভরে এনে গায়ে পানি ঢেলে দিতাম। অনেক কিছু করে মোটামুটি একটা অবস্থা নিয়েছি। তো যাই হোক, সকালবেলা ফ্রেশ হয়ে দেখতাম কি কথাই বলতে পারছে না, মাথা ব্যথা করছে, শরীর দুর্বল। তো আমি নানাকে বললাম, নানা তুমি ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউ নেই, তুমি যদি এরকম করো তাহলে আমি কিভাবে বাঁচছি বলো তো? আমার লেখাপড়া, আমার চলাফেরা সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। তুমি যদি এসব করো, নানি কি ফিরে আসবে? প্লিজ তুমি নিজেকে সামলাও। আমি তোমাকে কত ভালোবাসি, কত যত্ন করি, কিন্তু তুমি বুঝতেই চাইছো না। আমার নানা বলল, আমার কিছু ভালো লাগে না রে, কী করব বল? ঠিক আছে চল, দেখি কি করা যায়। এই কথা বলে নানা সেদিনও বাসা থেকে বের হয়ে গেল। যার পর আমিও সুন্দর করে স্কুলে চলে গেলাম। যাওয়ার পর আমি সুন্দর করে স্কুল করে বাড়িতে এসে প্রতিদিনের মতো সব কিছু কাজ কাম সব কিছু করে রান্না বাড়া করে গরম ভাত টাত নিয়ে বসে থাকলাম। কিন্তু নানার আসার কোনো পাত্তাই নেই। গ্রামে রাত 12টা 12:30, মানে অনেক রাত্রি, পুরা নিঝুম, পুরা গ্রাম মানুষ ঘুম। কিন্তু আমি ঘুমোতে পারতাম না, নানা ঘরে কিছুতেই ফেরে না। তো যাই হোক, ওখানে দরজার সামনে বসে ঝিমাইতে চোখ লেগে যাচ্ছে, আবার উঠতেছি। এ অবস্থায় আমি ওখানে ঘুমিয়ে পড়লাম। পড়তেই কিছুক্ষণ পর দেখি কি এই দরজায় ঠাস ঠুস শব্দ, দেখলাম নানা আসছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে, এভাবে ল্যাংগায় লুঙ্গায় আসতেছে নেশাগ্রস্ত অবস্থায়। আসার পর আমি তাকে ধরে ঘরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর বললাম, শার্টটা খুলে হাত মুখটা ধোও। শার্ট খুলে রেখে ধরে হাত মুখ তুলে ধোয়াইলাম। ধোয়া পা থেকে জুতা যাতে খুলে দেয়, বললাম ভাত খাও। হ্যাঁ, ভাত কিছুতেই খেলো না। তো আমি নিয়ে শোয়াই দিলাম। দেওয়ার পরে বললাম, তুমি যে আজকেও নেশা করে আসলা, তোমাকে তো আমি নিষেধ করেছিলাম, তুমি তো আমার কথা শুনলা না, তোমার সাথে আমি কথাই বলবো না।
তখন আমাকে বলল, কথা কেন বলবি না পাগলি? হ্যাঁ, ওনার মতো করে ওনার নেশাগ্রস্ত অবস্থায় যেভাবে বলতে পারে ওইভাবে বলল। বলার পরে হুট করে আমাকে জড়িয়ে ধরে চুমা দিল। বলতেছে, তুই ছাড়া তো আমার কেউ নাই, রাগ করিস না। হ্যাঁ, এই কথা বলে চুমু দিয়ে সে শুয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল হলো। হওয়ার পরে আমি আবার তাকে বললাম, দেখো নানা, তুমি রাতে কি করেছো কিছু মনে আছে? বলছে, কি করেছি? কিছুই তো করিনি, আমি তো অনেক রাতে বাসায় এসেছি, ঘুমাই পড়ছি, আর কি করছি? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাকে তো আমি নিষেধ করলাম তুমি নেশা করো না, কিন্তু সেই তো নেশা করলে। নানা বলতেছে, আসলে দেখ, আমি নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করি, কিন্তু পারি না। আমি বললাম, মানুষ চেষ্টা করলে এমন কিছু নাই যেটা পারে না, তুমি তো করোই না, এই জন্যই তোমার এরকম মনে হয়। যেটাকে করোই না সেটা করব বা করি, এটা বললে কেমন হয় বলো? এই কথা বলতে বলে, ঠিক আছে, দেখি কি করা যায়। অদ্ভুতভাবে তাকিয়েছিল, এক দৃষ্টিতে আমার দেখি। তো নানা আবারও চলে গেল। আমি হচ্ছে যে আমার স্কুলে চলে গেলাম। যাওয়ার পর স্কুল শেষ করে এসে আমি প্রতিদিনের মতো রান্না বান্না করে বসে আছি, নানা আসে না। সেদিন রাত্রেও নেশা করে এসেছি। নেশা করে এসে আমি খুব পাজা করে হাঁক করে ধরেছি, কারণ সে লড়তেই পারছিল না। পিছন থেকে ধরে এভাবে নিজের বুকের সাথে ঠেলা দিয়ে নানাকে ধরে আমি ঘরে নিয়ে আসলাম। এসে শার্ট শুট খুইলা রেখে আবারও সেই ধরে নিয়ে যেয়ে কলের পানি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তাকে সুন্দর করে হাত মুখ ধোয়াইলাম, ধুইয়া প্যান্ট চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে লুঙ্গি পরাই দিলাম, দিয়ে ঘরে নিয়ে যাচ্ছিলাম। তো সেখানেই মাঠের মধ্যে আমাকে জড়িয়ে ধরলো, উঠানের মধ্যে। আমি নানাকে বললাম, নানা কী করছো? হ্যাঁ, খুব শক্ত করে ধরলো। ধরে বলতেছে, আমার খুব একা একা লাগে, আমার আর ভালো লাগে না। আমি কি করব? আমি কিছুতেই বুঝতে উঠতে পারছি না। আমার খুব একাকিত্ব মনে হয়, আমার খুব করতে মন চায়, খেলতে মন চায়, বিশ্বাস কর। আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম। আমি বললাম, নানা তুমি এটা কি বলতেছো? আমাকে বলতেছে, তুই কি আমার শান্তির জন্য এতটুকু করতে পারবি না? তোকে তো আমি ছোট থেকে খুবই যত্ন করে লালন পালন করে বড় করেছি। হ্যাঁ, এই কথা বলে কীরকম ক্ষুধার্ত কোনো মানে এত ক্ষুধার্ত আমি জীবনে কখনো দেখিনি। সে আমার এই কচি শরীরটার উপরে ঝাঁপিয়ে পড়লো সেই উঠানের মধ্যেই। আমি বললাম, না না, তুমি কি পাগল হয়ে গেছো? দেখো, এটা উঠান, চলো আমরা ঘরে যাই। এই কথা বলতেই নানা হচ্ছে যে আমার বুকের মানে উপরের জমিনের যে দুটো ফুল ছিল, সে দুইটা হচ্ছে যে উঠানে থাকতে লাড়াচাড়া আর হচ্ছে খুব সুন্দর করে করে তার মধু নিচ্ছিল। তো আমারও খুব ভাল লাগছিল, কারণ আমি এই খেলা কখনোই খেলিনি। তো ওভাবেই নাড়াচাড়া করতে করতেই আমি নানাকে ধরে ঘরে গেলাম। ঘরে যাওয়ার পর নানা আর একটু দেরি না করে আমাকে বিছানার উপরে ফেলে দিল। দেওয়ার পরে হচ্ছে নিচতলার এক ফুলে দুই পাতা সেই জায়গায় সে মধু নিতে থাকে। মধু নেওয়ার পর একটা সময় তার হাতের নাড়াচাড়া চলতেই থাকে। যেমনি মুখের কাজ চলছিল তেমনি হাতেরও নাড়াচাড়া চলছিল। আমি একটা পর্যায়ে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। না পারায় আমার নানা আমাকে খুবই 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 সুন্দর করে মেশিন সেট করে দিয়ে স্টার্ট করে দিল। প্রথমে একটু ব্যথা পেলাম। ব্যথা পাওয়ার পরে আমি খুবই মজা করতে মানে এতটাই মজা নিচ্ছিলাম ওই খেলায়, যে এত মজা ছিল, এত এত মজা, তা আমার ভাবনার বাইরে ছিল। তারপরে টানা 40 মিনিট ধরে নানা আমাকে করে। ওই খেলায় আমরা 40 মিনিট পর একসাথে হচ্ছে মধু চিপলে যা বের হয় তা বের হয়ে গেল। তো খুবই মজা পেলাম। সেদিন প্রথম রাতেই আমার নানা আর আমার মধ্যে 4বার খেলাধুলা হয়। তো এভাবেই হচ্ছে যে আমি মাস্টার্স কমপ্লিট করার পরে এই মাস্টার্স কমপ্লিট করার পর্যন্ত প্রতিদিনই এরকম হতো, আর কেউ কিছু জানতেও না, আর আমিও সাড়া দিচ্ছি এই কারণে, কারণ আমার নানা তো না থাকলে আমার অস্তিত্বই থাকতো না। তো এভাবেই চলতে থাকে, আমিও মজা নিই, নানাও মজা নেয়, আর হচ্ছে যে এভাবে বহু বছর কেটে যায়। আমারও বিয়ে শাদী করার আর কোনো ইচ্ছে নেই। আর নানা যতদিন আছে নানার সাথে এটা করে আমি অনেক অনেক আনন্দ পাই। তো গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার।